আমরা ভারতের পেঁয়াজ না কিনলে ভারত পেঁয়াজ ফেলে দিতে হয়, আমরা ভারতে শপিংয়ের জন্য না গেলে আপনার কলকাতা মার্কেটগুলো বন্ধ থাকে, আমরা মাদ্রাজে যদি চিকিৎসার জন্য না যাই সেখানে হসপিটালগুলো আপনার লসে চলে যায়। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পাওয়ারটা কোথায়। আমরা যে ইকোনমি, আমাদের ইকোনমি আপনার যদি আপনি কম্পেয়ার করেন ভারতের চেয়ে স্ট্রং ইকোনমি, ভারত কিন্তু বড় ইকোনমি, কিন্তু আমাদের মধ্যে স্ট্রং না। বিকজ আমাদের এত বড় একটা বাজার, এই বাজারটা একটা ইউনিফাইড রাষ্ট্রের ভেতরে, ধরেন এটা কোনো আলাদাভাবে আপনার ডিভিশন কিংবা আমরা যেটা বলি রাজ্যভাবে আলাদা 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 ট্যাক্স রুলস নেই, আলাদা আলাদা ট্যারিফ নেই। যে লন্ডন থেকে আসার পর 25শে ডিসেম্বর পর এখন পর্যন্ত তার কোনো বক্তব্য, কোনো শব্দ প্রয়োগে কেউ যাতে আঘাতপ্রাপ্ত না হয়, কেউ যেন কষ্ট না পায়, কেউর প্রতি যেন কোনো ক্ষোভ প্রকাশ না হয়, এগুলি কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে উনি কিন্তু ব্যবহার করছেন এবং এটা বাংলাদেশের মানুষ গ্রহণও করেছে। যার জন্য দেখবেন খুব অল্প সময় এসে কিন্তু উনি একটা নির্বাচনে বিরাট বিজয় উনি অর্জন করেছেন এবং আমরা মনে করি এটা বিএনপির দল যেমন আছে, তারেক রহমানের ভাবমূর্তি এখানে আমাদের জন্য খুবই ইতিবাচক ভূমিকা পালন করেছে। সেখানে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে বাংলাদেশের স্বার্থ মর্যাদাকে আমরা সমুন্নত রেখেই কিন্তু ভারতের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই, সুতরাং বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের যে স্লোগান, যে কথা মমিন ভাই বলেছেন, সবার আগে বাংলাদেশ, সুতরাং আমরা অবশ্যই চাইব বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করেই ভারতের সাথে সম্পর্কটা যাতে উন্নতি করা যায়, কারণ আপনি প্রতিবেশী তো চেঞ্জ করতে পারবেন না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের সাথে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লিন। আজ স্টার নিউজ কড়া আলাপে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ABM মোশাররফ হোসেন, সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার এবং ডক্টর নাজিবুর রহমান মোমেন, সংসদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী, এবং রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হবার জন্য। শুরুতে ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে নোয়াখালীর একটি ঘটনা নিশ্চয়ই আপনার নজরে এসেছে। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী দাবি করেছেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। হাতিয়া পুলিশ জানিয়েছে যে প্রকৃত ঘটনা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং নোয়াখালী হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার বলেছেন যে এটি এক ধরনের অতিরঞ্জিত প্রচারণা হতে পারে, এমন কথা বলেছেন। মূলত ঘটনাটিকে বড় একটা ইস্যু করার চেষ্টা করা হচ্ছে, এমন কথাও বলছেন তিনি। এখন পুলিশ ও চিকিৎসকের রিপোর্টে আস্থা রাখা কি যায়? আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে এই ঘটনার প্রেক্ষিতে যদি বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক। আমি এই মনে হয় সংসদ সদস্য নির্বাচিত প্রথম এসেছি, যার জন্য আপনাদের সবাইকে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। না, আপনি যে কোনো ঘটনা যখন ঘটে, আমার মনে হয় আমরা কিন্তু একটা পরিবর্তনের জন্য এই নির্বাচনটা আমরা সবাই অংশগ্রহণ করেছি। আগামী বাংলাদেশ জবাবদিহিতার মধ্যে থাকুক, এটা আমরা সবাই চাই। এই ঘটনা প্রকৃত কি আমরা আসলে এখানে বসে তো মন্তব্য করা ঠিক হবে না, তবে আমি মনে করি যদি ঘটনা ঘটে থাকে তদন্তের মাধ্যমে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। এ ব্যাপারে কোনো আমাদের আপত্তি নেই এবং আমি মনে করি এখানে জিরো টলারেন্স নীতি আমাদের অনুসরণ করা উচিত। আর যদি আপনি যে কথা বললেন যে প্রশাসন বা পুলিশ বলছে যে অতিরঞ্জিত, সেই ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো ঘটনা উদ্ভব করে যদি পরিস্থিতিকে অবনতি করতে চায়, সেই ব্যাপারে আমার মনে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই ধরনের ঘটনাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না, বরং আমি মনে করি সুস্থ তদন্তের মাধ্যমে এবং তদন্তের যে একটা দীর্ঘ সূত্রতা, এই জায়গা থেকে বেরিয়ে এসে আমার মনে দ্রুত, কারণ এটা আমাদের খুব একটা বেশি আমার মনে প্রবলেম হওয়ার কথা না, কারণ মেডিকেল টেস্টটা করলেই বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি ঘটেছে। সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। আমাদের দুজন সংসদ সদস্যকে আমরা এখানে আজকে পেয়েছি। এখন যেইটা নিয়ে কথা হচ্ছে যে বিএনপি যে নির্বাচনে জিতেছে, এখন বিএনপি নেতা কর্মীদের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হন, যে অপকর্ম ধামাচাপা দেওয়ার যে অভিযোগগুলো আসতে থাকে, সেটিকে প্রতিহত করার
কি উপায় আছে না, বলে আপনারা মনে এটা করেন? প্রতিহত করার কিছু নাই, বরং এটাকে নির্মূল কিভাবে আমরা করতে পারি, এটা থেকে কিভাবে আমরা নিজেদেরকে সেফ, দলকে সেফ, নেতাকর্মীদেরকে দূরে রাখা যায়, সেটা হলো আমাদের মুখ্য কাজ। আপনি দেখবেন যে নির্বাচন হয়ে গেছে 12 তারিখ, আজকে কিন্তু আমরা প্রায় 3 দিন, কিন্তু আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে যে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু এমন কোনো ঘটনা ঘটে নাই যেটাকে খুব দৃষ্টান্ত হিসাবে আমরা উল্লেখ করতে পারি। আমি মনে করি এটা একটা রাজনীতির ক্ষেত্রে একটা নিউ কালচার আমরা বলতে পারি। আপনি যে ঘটনার কথা বলছেন এটা আমার মনে একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে সামগ্রিক রাজনৈতিক কোনো উদ্দেশ্যে এটা করা হয়েছে বলে এটা আমি মনে করি না। সুতরাং তারপর আমি বলতে চাই, যদি কেউ এই ঘটনার সাথে জড়িত হয়ে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আর আরেকটি যে জিনিসটি আপনি বললেন যে বিশেষ করে রাজনৈতিক দলের নানা ধরনের সমর্থক থাকে, কর্মী থাকে, নেতা থাকে, কিন্তু আমাদের একটাই লক্ষ্য যে অতীতে যদি এই ধরনের কোনো ঘটনা কোনো রাজনৈতিক দল করে থাকে আমরা সেখান থেকে বেরিয়ে যেতে চাই। এই ক্লিয়ার মেসেজটা আমরা বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই ধরনের ঘটনা আসলে আপনাদের যেহেতু নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, বিএনপির নতুন সরকার, এবং সেই সরকারে এই ধরনের ঘটনা খুব অহরহ আপনারা দেখতে পাবো না, এই আশাবাদ আমরা অবশ্যই আশা করি, অবশ্যই আশা করি। একই প্রসঙ্গে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাই যে হাতিয়ার এই ঘটনাটি নিয়ে আপনার দলের নেতা হান্নান মাসুদ সেনাবাহিনী নামানোর দাবি তুলেছেন। আপনারা কি বর্তমানে পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না, তাই সেনাবাহিনীকে চাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমার সামনে দুজন নবনির্বাচিত সংসদ সদস্য আছেন, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হাতিয়ায় যে ঘটনাটি ঘটলো, আমরা কিন্তু হাতিয়া যেমন একটা বিচ্ছিন্ন দ্বীপ, এই নির্বাচনী এই পুরো ঘটনা প্রবাহের মধ্যেও আমরা দেখব যে ভায়োলেন্সের ক্ষেত্রেও কিন্তু হাতিয়া একটা বিচ্ছিন্ন দ্বীপ হিসেবেই নির্বাচনের পূর্ব রাত এবং নির্বাচন দিন এবং পরে আবির্ভূত হয়েছে। হাতিয়ার মতো আপনার এরকম হামলা ঘটনা কিন্তু অন্য কোথাও ঘটেনি। আপনি দেখেছেন আপনার হাতে যে হান্নান মাসুদের স্ত্রী যে শ্যামলী সুলতানা জেদনি, তাকে রড দিয়ে পিটানো হয়েছে নির্বাচনের দিন সকালবেলা। তারপরেও কিন্তু সেখানে মোটামুটি একটা নির্বাচন হয়েছে গ্রহণযোগ্য এবং সেখানে তিনি জিতে এসেছেন। কিন্তু প্রবলেমটা হলো যে আপনার আমি যে বিষয়টাকে মূল জায়গাতে দেখি সেটা হলো হাতিয়ায় ঘটনা ঘটেছে, ভুক্তভোগী অভিযোগ করেছেন, পুলিশের কাজ হলো অভিযোগের তদন্ত করা এবং এখানে অভিযোগের তদন্ত করার জন্য এখানে আপনার মেডিকেল রিপোর্ট লাগবে। আর মেডিকেল রিপোর্টে যদি ইয়েস আসে তাহলে ইয়েস, নো হলে নো, রাইট? এখন ঢাকা থেকে একজন সাংবাদিক হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন, আরেকজন সে কলটা রেকর্ড করতেছেন, ধারণ করছেন ভিডিও রেকর্ড, যে বলছেন যে সার্কেল এসপিকে যে আপনার কাছে কি মনে হচ্ছে? সার্কেল এসপি বলছেন যে এটা অতিরঞ্জন মনে হচ্ছে। অতিরঞ্জন, অতিরঞ্জন বলতে কি? এখানে ধর্ষণ ঘটেছে অথবা ঘটেনি। যদি ঘটে থাকে এখন এটা কি রাজনৈতিকভাবে আপনার ধর্ষণ হয়েছে নাকি আপনার এটা অন্য কোনো ইস্যু আছে, অথবা এখানে রাজনীতি ছাড়া আপনার স্বাভাবিকভাবে কোনো ধর্ষণের ঘটনা, এই দুইটা ডাইমেনশন হতো। কিন্তু আমরা যখন দেখি এটা অতিরঞ্জন, এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা হামলা যে হয়েছে সেটা পুলিশ স্বীকার করেছে, কিন্তু হামলার প্রতিকার নিতে পারেনি এখনো পুলিশ। এখন আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীর কেন, সেনাবাহিনীর প্রশ্নে আমি পরে আসছি। আমি কেন সেনাবাহিনী প্রথমত হান্নান মাসুদ এখন সেই এলাকার নির্বাচিত সংসদ সদস্য। হান্নান মাসুদ এখানে কিভাবে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবেন, ডিল করবেন, সেটা শুধুমাত্র এনসিপির একজন হিসেবে আমি এখন দেখব না। উনি দেখবেন যে সেখানকার যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী আসনের আপনার যে পুলিশ কিংবা সেখানকার প্রশাসন সেগুলোর সাথে সেখানকার জনপ্রতিনিধির একটা ওতপ্রোতভাবে যুক্ত থাকে এবং ভূমিকা থাকে, তো সেক্ষেত্রে সেটা ওনার গ্রাউন্ডটা উনি হয়তো ব্যাখ্যা করবেন। বাট আমার জায়গাটা হলো যে পুলিশ যে এখানে একজন সাংবাদিককে অতিরঞ্জন বলে এবং ঘটনার তদন্ত বাদ দিয়ে তিনি তার মতো করে বলে যে এটা কি ভুক্তভোগীর প্রতি অবিচার কিনা। আমরা অতীতে কিন্তু দেখেছি যখন সুবর্ণচরে ধর্ষণের ঘটনা ঘটলো আপনার ধানের শীষে ভোট দেওয়ার কারণে, তখনও কিন্তু আপনি যদি এখনো প্রথম আলো সেই রিপোর্টটা দেখেন, রিপোর্টে কিন্তু দেখা গিয়েছে ধর্ষণের সাথে রাজনীতির কোনো আলামত দেখা যায়নি। তখন আমরা কিন্তু রাস্তা দাঁড়িয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে সেটার প্রতিবাদে শাহবাগে আমরা মানববন্ধন করেছি। তো সেই ঘটনা থেকে আমরা যখন হাতিয়ায় প্রায় কাছাকাছি এলাকায় একই ঘটনার পুনরাবৃত্তি দেখি, আমাদেরকে তো প্রথমেই একটা ভয় লাগে যে হ্যাঁ, কারণটা হলো যে আমরা কিন্তু দেখেছি যে আমাদের কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে এবং সুস্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে, নির্দেশনা দেখা যাচ্ছে। কিন্তু তৃণমূলের মানুষরা যেভাবে আপনার ক্ষমতাকে চর্চা অভ্যস্ত হয়ে গিয়েছে, তারা যেভাবে আপনার একে অপরের প্রতি চড়া হওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে, সেই জায়গায় আমাদের উচিত হলো দল ও মত নির্বিশেষে
ঘটনাটাকে প্রথম আইডেন্টিফাই করা এবং এই ঘটনাটাকে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আপনার এই ধরনের মিডিয়া ট্রায়াল তৈরি না করা। আমি আরেকটা বিষয় বলছি, যেহেতু এই ঘটনার সাথে আমাদের এনসিপির নেতা এবং এনসিপিতে ভোট দেওয়ার সম্পর্ক অভিযোগ হিসেবে যদি হয় আসছে, তাহলে এটা আমাদের প্রথম কর্তব্য হলো তাকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া, হাসপাতালে দেখতে যাওয়া এবং তার জন্য আপনার আমাদের বিক্ষোভ বলেন কিংবা যে কোনো ধরনের কর্মসূচি দেওয়া, কারণ এটা রাজনৈতিক দলের একটা কর্তব্য আপনার ভোটার, আপনার সমর্থক, আপনার নেতাকর্মীদেরকে প্রোটেকশনের জন্য রাষ্ট্র এবং আইন শৃঙ্খলার জন্য চাপ প্রয়োগ করতে হবে। আলাউদ্দিন মোহাম্মদ, আমি এবার ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন একই প্রসঙ্গে আপনার কাছেও আসতে চাই। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যদিও আপনার দল ক্ষমতায় যেতে পারেনি, তারপরও এই প্রসঙ্গ ধরে বলতে চাই, যেমনটা বলছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, যে আমাদের দেশে দেখা যায় যে ওপরের দিক থেকে যারা আছেন তারা ঠিকমতো নেতাকর্মীদেরকে অনেক সময় গাইড করে থাকলেও তৃণমূল নেতাকর্মীরা অনেক সময় সেটা মানতে চান না, বা হয়তোবা আমাদের দেশে এমন একটা রীতি রয়ে গেছে যে পুলিশ ও চিকিৎসকরা আসলে ক্ষমতার বাইরে যেতে পারেন না, এমন একটা প্রভাব আছে বলে মনে করেন কিনা আপনি যারা ক্ষমতায় থাকে তাদের? ধন্যবাদ আপনাকে। আসলে 2018 ইলেকশনের কথা আসলো সুবর্ণচরে, সেখানে 4 সন্তানের জননীকে ধর্ষণ করার পরে মিডিয়াতে যেভাবে অস্বীকার করা হয়েছিল, পুলিশের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছিল নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নেই, একই প্যাটার্ন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন উপরের রাজনৈতিক কালচার চেঞ্জ হয়েছে কিনা সময়ই সেটা বলবে। জনাব তারেক রহমান, যিনি হবু প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আজকেও আমাদের দলীয় প্রধানের সাথে মিটিং ছিল, সেখানেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এরকম ঘটনা আর ঘটবে না। আমরা সেটা আস্থা রাখতে চাই, কিন্তু এ ধরনের ঘটনায় একজন পুলিশ অফিসার যখন তদন্তের পূর্বেই একটা মতামত ব্যক্ত করেন, এটা কিন্তু আশঙ্কার একটা জায়গা তৈরি করে। সেই পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু এই টপ লেভেল থেকেই নিতে হবে, এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। এই জন্য যেটা আসলে কালচার বলেন, নিচে তৃণমূলের যারা নেতাকর্মী আছেন তারা যদি আশকারা পান তাহলে তো তারা করবেনই। এক্ষেত্রে কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, আপনি কি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখেন? বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাচ্ছি না, কারণ এ ধরনের ঘটনা সেই লেভেলে না হলেও কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। 54টা জেলা থেকে আমরা যে রিপোর্টগুলো কম্পাইল করেছি, মানুষের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। আজকে যদিও আইন উপদেষ্টা বলেছেন একজন মারা গিয়েছে, 4 জন মারা যায়নি, কিন্তু একজন যদি মারা যেয়ে থাকে নির্বাচন পরবর্তী সহিংসতায়, সেটাও আসলে গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা 18তে যে কালচার দেখেছি, তার আগের ইলেকশনে যে কালচার দেখেছি, ফ্যাসিবাদ উত্তর, 24-এর বিপ্লব উত্তর, এই বাংলাদেশে সেই কালচারটা আমরা দেখতে চাইনি। এখনও যদি এই ধরনের ঘটনা ঘটে, বিচার না হয় এবং এগুলোকে যদি প্রশ্রয় দেওয়া হয়, এটা দুঃখজনক হবে। আমাদের প্রাইম মিনিস্টার যে ঘটনাও আসলে প্রশ্রয় দেওয়া উচিত কিনা, মানে কোনো ঘটনায় প্রশ্রয় দেওয়া উচিত না। প্রত্যেকটা ক্ষেত্রে কঠোরভাবে যারা দোষী যেই হোক, সে বিএনপির হোক অন্য কোনো দলের হোক, সকলের তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত। সেক্ষেত্রে যদি কোনো পুলিশ অফিসার, প্রশাসনের কেউ যদি এখানে প্রশ্রয় দিয়ে থাকেন, তাহলে তাদেরও বিচার হওয়া উচিত। এবং আর্মিকে তো নির্বাচনের পরে এখনও স্টেশনে রাখা হয়েছে একটা স্পেসিফিক পারপাসে, যে নির্বাচনোত্তর যে সমস্ত সহিংসতা হয় সেগুলোকে যেন ট্যাকেল দেওয়া যায়। সেক্ষেত্রে আর্মি চেয়েছে, আমি মনে করি এটা ভ্যালিডলি চেয়েছেন। জি, ধন্যবাদ। এম মোশাররফ হোসেন, আবার আপনার কাছে আসবো, যে এই যে সরকার গঠনের পরপরই আসলে আইন শৃঙ্খলা রক্ষা করার একটা চাপ নতুন সরকারের ওপর সবসময় পড়ে থাকে। তার মধ্যে অনেক দিন ধরে, অনেকগুলো মাস ধরে আমাদের আইন শৃঙ্খলা নিয়ে আমাদের বেশ অভিযোগ রয়েছে, যে সেটা হয়তো বা অন্তর্বর্তী সরকারের আমলে আমরা অনেকেই অভিযোগটা করেছি, ঠিকমতো আইন শৃঙ্খলা আমরা রক্ষা করতে পারিনি বা দেখিনি। এখন নতুন সরকারের ওপর যেহেতু এই প্রেশারটা রয়েছে, তারা কতটা সফল হবে বলে আপনি মনে করেন? কারণ এমন একটা সময়ে নতুন সরকার গঠিত হচ্ছে যখন আইন শৃঙ্খলার অবস্থা বেশ খারাপ, এবং বেশ অনেকগুলো উদাহরণ নিয়ে কিন্তু আমরা বসি, প্রতিদিন দেখতে পাই। আপনি এই প্রসঙ্গে কি বলেন? না, আমি এখন আপনার সাথে একটু বিনয়ের সাথে আমি দ্বিমত করছি, যে আমরা নির্বাচনের আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে বা সামাজিক যে সংগঠন, সেখান থেকে বলা হচ্ছিল আইন শৃঙ্খলা অবনতি, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি যে নির্বাচনকালীন সময় খুব একটা আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ এইটা আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, যে আপনি জনগণ যদি সচেতন হয়, অর্থাৎ জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয়। নির্বাচনের দিন হয়নি, নির্বাচনের আগের রাতে দু একটা দেখে আপনি বলেন, খুব মানে বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে
এমনও কিছু ঘটনা ঘটে যেগুলির সাথে নির্বাচন বলে আমরা সামাজিক কোনো ব্যক্তিগত কারণে অনেক ঘটনা ঘটতে পারে, সেটাকে যদি আপনি রাজনৈতিক পরিস্থিতি খারাপ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা হিসাবে যদি অভিহিত করেন, তা আমার মনে হয় এটা জাস্টিফাই করা ঠিক হবে না। আমি নির্বাচনের আগের কথাই যদি বলি, আগের সরকারের বিচ্ছিন্ন অনেক ঘটনাই ঘটে যে মানুষ বের হতে ভয় পাচ্ছে, এটা পারসেপশন আপনার, কিন্তু কোথাও বাংলাদেশে কেউ এই নির্বাচনে আপনি দেখেন, আমি মনে করি যে আমরা তো বেশ কিছু নির্বাচন দেখার সৌভাগ্য হয়েছে, যে আমরা দেখেছিলাম যে 91 নির্বাচনকে বাংলাদেশের সবচেয়ে আইডিয়াল নির্বাচন বলা হয়, কিন্তু সেখানেও ধরেন তৎকালীন যে হেরে গিয়েছিল সূক্ষ্ম কারচুরি, স্থূল কারচুপি এগুলি বলা হয়েছে, কিন্তু এই নির্বাচনে এখন পর্যন্ত আপনি এই ধরনের কোনো অভিযোগ কোথাও শুনছেন? বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তো সুতরাং আপনাকে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, কিন্তু আপনি যদি কোনো কিছু যদি মূল্যায়ন না করে একই কাতারে ফেলে দেন যে একটা সহিংসতা, আমার মনে হয় এই জায়গাগুলো থেকেও আমাদের বেরিয়ে যাওয়া উচিত। আমাদের এই নির্বাচন নিয়ে বড় ধরনের অভিযোগ অপোজিশন পার্টি থেকে আসার কথা, সেখানে তারা প্রথমত নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে, জামাতে ইসলামের কথা বলছি, তবে 32 আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে 32 আসনে কেন? এসব আসনে ভোট কারচুপির প্রমাণ কি আপনাদের হাতে ছিল? এই জন্য আমরা আজকে ইলেকশন কমিশনে গিয়েছিলাম, নির্বাচন কমিশনে যে এই 32টা আসনে কি কি অনিয়ম হয়েছে তার সুনির্দিষ্ট অভিযোগ আমরা দায়ের করেছি। কোথাও কোথাও আমরা দেখিয়েছি আমাদের এজেন্ট ছিল, সেই এজেন্টের সিগনেচার না নিয়ে বরং একটা কল্পিত এজেন্টের সিগনেচার নিয়ে আমাদের সিগনেচার বলে চালিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঘষা মাজা আছে, কোথাও কোথাও দেখা গেছে যে কার্বন কপি সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, কোথাও টাইপ কপি, কোথাও হাতে লেখা কপি। তো এই ধরনের বিভিন্ন অনিয়মকে আমরা পয়েন্ট আউট করেছি, এবং কিছু কিছু যে 32টা সিটের কথা আমরা বলেছি সেক্ষেত্রে ভোটের মার্জিনটা খুবই কম। আপনার চিটাগাংয়ের একটা আসনে আমরা দেখিয়েছি যে সেখানে আপনার কিভাবে নির্বাচনের পূর্বে অনেক অভিযোগ দেয়া হয়েছে, প্রার্থী ভোটার স্লিপে প্রার্থীর নাম থাকতে পারবে না, লোগো থাকতে পারবে না, দলীয় প্রধানের নাম থাকতে পারবে না, সব কিছু ইউজ করেছে। সিরিজ অফ অনিয়ম, সেখানে আপনার মাত্র 10,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ইলেকশনের দিন নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের, সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস কার্যালয় ঘেরাও করে সেখানে ফলাফল পরিবর্তনে বাধ্য করা হয়েছে। এ ধরনের ছোটোখাটো ঘটনা ঘটেছে, ছোটোখাটো মানে ইন এ সেন্স 300টা আসনে 2-1টাতে হয়েছে। তো কিন্তু যে আসনে হয়েছে সেখানে ফলাফল তো চেঞ্জ হয়ে গিয়েছে। এগুলা আমরা তুলে ধরেছি, আমরা ফলাফল অবশ্যই মেনে নিয়েছি, কিন্তু কোনো ধরনের যে কোনো ধরনের একটা নির্বাচনে আপনার যে কোনো ধরনের অনিয়ম থাকলে জামাতে ইসলামী ভোট পুনর্গণনার পর যদি আসেও জামাতে ইসলামীর জয়, সেক্ষেত্রে তো ভোটের রেজাল্ট তো আসলে খুব একটা পরিবর্তন সেটা হচ্ছে না, এটা আমরা বলছি না, কিন্তু কোনো ধরনের অনিয়মই যেটা যতই ছোট হোক বড় হোক এগুলো অ্যাড্রেস করা দরকার, এবং আইনানুগ পদক্ষেপ। আমরা তো এটা নিয়ে রাস্তায় নামছি না, আমরা তো বলছি না যে আমরা ইলেকশনের ফলাফল মানি না, সূক্ষ্ম কারচুপি কিংবা পুকুর চুরি এ ধরনের কথা আমরা বলছি না, কিন্তু অনিয়ম হলে এটাকে আপনার লিগালি অ্যাড্রেস করতে হবে, প্রপার ওয়েতে অ্যাড্রেস করতে হবে, এবং এইটা ইলেকশন কমিশনের দায়িত্ব। এটা একটা স্বাধীন বিচার ব্যবস্থা যদি দেশে থাকে তাহলে সেটার স্বাভাবিক দাবি যারা ভুক্তভোগী হয়েছেন তারা বিচার পাবেন। জি, ধন্যবাদ। যেমনটা বলছিলেন ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন, যে কোনো ধরনের অনিয়মের ঘটনায় অ্যাড্রেস করা উচিত। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এমন বড় কোনো ঘটনা ঘটেনি, কিন্তু 32টা আসনে অভিযোগ এসেছে। এখানে আমি মোমেন ভাইকে আমি সমর্থন করি। যদি আপনার এই ধরনের কোনো অভিযোগ তারা সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তাহলে নির্বাচনের পরবর্তী কিন্তু কিছু প্রসেস আছে, যেমন আপনি নির্বাচন কমিশনে অভিযোগ করতে পারেন, আপনি যদি সেখানে স্যাটিসফাই না হন আপনি ট্রাইব্যুনালে যেতে পারেন, তারপরও যদি স্যাটিসফাই না আপনি হাইকোর্ট পর্যন্ত মানে উচ্চ আদালতে যেতে পারেন। শুধু এগুলি প্রসেস, এগুলি আমার করতে পারে, এগুলি কিন্তু আমার কিন্তু দ্বিমত আমার কোনো নাই, এগুলো যে কোনো প্রসেস ভুলও হতে পারে। কিন্তু এবার একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমি নিচে মোমিন ভাই ইলেকশন করেছি, আমিও করেছি, যে এবার কিন্তু প্রশাসনের যে কর্মকর্তারা দায়িত্ব পালন করেছে অনেকে কিন্তু এমনও আমরা লোক দেখেছি জীবনে কোনো অভিজ্ঞতাই নাই। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আমার ওখানে একটা প্রবলেম আমি ফেস করেছিলাম, সেটা হলো এখন ভোটাররা যাবে, আপনার তো পরিবহন তো নিষেধ, হুন্ডা টুন্ডা গাড়ি টাড়ি বন্ধ, অনলি প্রার্থী আর তার এজেন্ট পাবে। কিন্তু আপনি দেখেছেন একটা ভোট কিন্তু 4 মাইল 5 মাইল দূরে। আচ্ছা, আমরা ওখানে লোকালি হয়তো এটা নিয়ম আছে যে অটো বা যে কোনো রিক্সা ভ্যান এগুলো দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী না এগুলি চলতে পারবে না, অথচ তাকে রিটার্নিং অফিসার বলছে, স্ট্যান্ড রিটার্নিং অফিসার বলছে, নাহলে ভোটার আসবে কিভাবে, আপনি কাস্টিংটা কিভাবে দেখাবে? তো এইরকম কিছু প্রবলেম আমরা ফেস করেছি, কিন্তু এর অর্থ এই না যে আমি বলবো যে এটা ইচ্ছাকৃত তারা করেছে, এখানে তাদেরও কিছু অজ্ঞতা ছিল, এটা অস্বীকার করার পদ্ধতি নেই। আমি এমনও জানি অনেক কর্মকর্তা যারা দায়িত্ব পালন করেছে জীবনে কোনোদিন নির্বাচনই করেনি।
এই ধরনের ঘটনা, যেমন আমি বলি আমার ওখানে একটা ঘটনা ঘটেছে, একটা ওই যে ইর সাথে আপনার গাছের সাথে একটা এই পোস্টার টানিয়ে দিয়েছে, যিনি ওই আইন শৃঙ্খলা কর্ম উনি আমার নামে একটা সুপার দিয়েছেন। আমি বললাম ওখানে আপনি কিভাবে কনফার্ম হলেন? আমার তো পার্সোনাল একটা ভাবমূর্তি আছে, আমার তো সোশ্যাল সামাজিক একটা অবস্থান আছে, তা আপনি বলবেন এইটা আপনার মানে অফিসিয়াল একটা যখনই একটা নোটিশ দেন তাহলে বোঝা যাবে যে আমি একটা গিলটি এটার ব্যাপার। এইসব ব্যাপারে আপনাদের কেয়ারফুল হবে। যখন বুঝালাম তখন ওই বললো যে সরি, এটা আমার করা ঠিক হয়নি। তো এই ধরনের এইসব কর্মকর্তার অনেকে, কারণ গত 3টা নির্বাচন তো হয় নাই আপনার, মানে এইসব প্রসেস না হওয়ার কারণে প্রসেসগুলোর মধ্যে কিছুটা সংকট ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার দেখা যাবে তাদের উদ্দেশ্য কিন্তু সৎ ছিল, এটা কোনো অস্বীকার। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই চেয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যাতে জনগণ তার ভোটটা প্রয়োগ করতে পারে। এই উদ্দেশ্য কারো কিন্তু ঘাটতি ছিল না, এটাকে স্বীকার করতে হবে। মোশাররফ হোসেন, আমরা আলাউদ্দিন মোহাম্মদ, এ ব্যাপারে আপনি কিছু যোগ করতে চান কিনা সেই বিষয়ে বলবেন। এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে 290 আসনে দলটির প্রার্থী দিয়ে পেয়েছে 49.97% ভোট। জামাত পেয়েছে 31.76% ভোট, তাদের প্রার্থী ছিল 227টি আসনে। এবং আপনাদের জাতীয় নাগরিক পার্টির 32 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 3.05% ভোট। ছাত্র তরুণদের দল হিসেবে যে গণ অভ্যুত্থান 24-এর 5ই আগস্টে যে দলটার উত্থান হলো, এই দলের কাছ থেকে মানুষের প্রত্যাশা কি আরো বেশি ছিল কিনা? প্রথমত উদ্দেশ্য সঠিক যথাযথ ছিল, আমি এটাকে কিছু ক্ষেত্রেই বলবো যে আমি ইকো করব যে কারণ এবার সবাই চেয়েছে যে নির্বাচনটা যাতে অর্থবহ হয়, বিশেষ করে যারা রাজনৈতিক দল তারা চেয়েছে, এবং প্রশাসন বেশিরভাগ ক্ষেত্রে অনুভব করেছে যে আসলে তাদের উপর চাপ নেই, তারা যথাযথ সার্ভিস ডেলিভারি করতে পারে। দ্বিতীয়ত হলো যে এনসিপির ক্ষেত্রে যেটা ঘটেছে, এনসিপির প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব এনসিপির সেই সব সমর্থকদের প্রতি যারা 270টি আসনে শাপলা কলি মার্কায় ভোট দিতে সক্ষম হননি, এবং বিশেষ করে আমাদের বিদেশের অনেক বন্ধু আছে যারা এনসিপিকে ভোট দিতে চেয়েছিলেন, তারা শাপলা কলি খুঁজে না পেয়ে তারা হয়তো বা ভোটদানে বিরতও থেকেছেন। কি কারণে ঠিক খুঁজে পাননি? না, আমরা তো আচ্ছা, প্রার্থী দিতে পারেন, আমরা তো 10% আসনে জোটের কারণে। আমি প্রথমে তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আপনাদের কাছে যাওয়ার জন্য যে ব্রিজটা, আমরা সেই ব্রিজটা অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি জোটের হয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে, এর জন্য আমরা 30টা আসনে অংশগ্রহণ করেছি। যে রেজাল্ট পেয়েছি, আমি মনে করি যে রেজাল্টটা শুধুমাত্র আপনার কতটা আসনে প্রার্থী দিয়ে কত পার্সেন্ট ভোট পেল তা না, বরং একটা রাজনৈতিক দল তার কত বছরের পথ চলা এবং তার অতীত যে ট্র্যাক রেকর্ড সবগুলো চিন্তা করে যদি দেখি, তো আমরা মূলত প্রতীক পাওয়ার পর সময় পেয়েছি 3 মাসের চেয়েও কম। তারপর আমাদের যে সাংগঠনিক ভিত্তি সব কিছু মিলিয়ে মানে জনগণের কাছে আমাদের ভোট ছিল, এটা আমরা জানি, জনসমর্থন আছে এটা জানি। কিন্তু এনসিপি দলটা যখন গঠন হয় তখন থেকে এনসিপির যে আইডেন্টিটি, সেক্ষেত্রে প্রতীক আসছে দেরি করে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই প্রতীকের জন্য মানুষ আসলে অপেক্ষা করেছে কি এনসিপিকেই কি তারা সমর্থন করার জন্য এগিয়ে আসেনি? সেটাই তো বড় কথা। কিন্তু আপনার নির্বাচনের অন্যতম প্রধান কৌশল হলো আপনার প্রতীককে পরিচিত করানো। এই বছর দেখবেন যে আপনার জামাতে ইসলামের যে দাঁড়িপাল্লা, জামাতে ইসলামের যত গান রচিত হয়েছে, এখানে কিন্তু জামাতে ইসলামের কোনো আপনার উল্লেখ নেই, উল্লেখ আছে দাঁড়িপাল্লা। ধানের শীষের ক্ষেত্রে দেখেন, আপনার যদি ধানের শীষে একদম থিম সং কিংবা আপনার ট্যাগলাইন সবগুলোতে কিন্তু ভোট দেবো কিসে, ধানের শীষে। মানে মেইনলি নির্বাচনের মাঠে কিন্তু দল না, মানুষ চিনে প্রতীক, এবং প্রার্থীর চেয়েও বিশেষ করে প্রতিটা আসনে আলাদা আলাদা প্রার্থী থাকে, সবাই কিন্তু প্রতীক খোঁজে। সেখানে কিন্তু আপনার ওই যে অ্যালফাবেটিক্যালি নাম লেখা হয়েছে কিভাবে সেটা কিন্তু দেখে না, ধরেন। তো এটা একটা আপনার মানে প্র্যাকটিক্যাল একটা ইস্যু আর কি, যে আপনার প্রতীকটা গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ বলে আমাদের প্রতীকের জন্য প্রায় আমরা এক্সট্রা 3 মাস ফাইট করেছি আমাদের পছন্দের প্রতীক পাওয়ার জন্য। তো সবচেয়ে বড় বিষয় হলো যে প্রথম নির্বাচন হিসেবে যারা আমাদের উপর আস্থা রেখেছেন এবং যে জোট সঙ্গীরা আমাদের জন্য কাজ করেছেন, সার্বিক বিবেচনায় রেজাল্ট সন্তোষজনক, এবং আমাদের মনে হচ্ছে যে জনগণ আমাদেরকে রায় দিয়েছে যে আমরা এখান থেকে শুরু করতে পারি। এখন আমরা স্বতন্ত্র রাজনীতি দাঁড় করাতে পারবো কিনা, আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকদের, আপনারা যে জোট করেছেন 11 দলীয় জোট যে করলেন, নির্বাচনের জন্য করেছিলেন এমনটা বলা হয়েছিল নির্বাচনের আগে, তো এখন কি তাহলে আপনারা জোট থেকে বেরিয়ে যাবেন এমন ভাবনা চিন্তা আছে কিনা?
না, প্রথমত জোট তো আসলে কোনো সংবিধান করে করা হয় না, চুক্তি করে করা হয় না, এটা একটা আপনার সমঝোতা। হ্যাঁ, নির্বাচনী সমঝোতা, যেহেতু নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তো এটা এখনই বলা যাবে না যে আসলে এনসিপি কিভাবে আগামী দিনগুলোতে পথ চলবে। তবে এটা খুব স্বাভাবিক যে বাংলাদেশের মতো দেশে সবসময় বিরোধী রাজনৈতিক ব্লকগুলো একটা সময়ে সরকারের সাথে, সরকার একটা পক্ষ হয়ে যায়, বিরোধী রাজনৈতিক শক্তিগুলো আরেকটা পক্ষ হয়ে যায়। তো এখানে কিছু ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনি যখন সরকার যেহেতু জনগণের জন্য আপনার যেই বিভিন্ন পর্যায়ে সার্ভিসগুলো ডেলিভারি দেয়, পরিচালনা করে, তো সরকারের সমালোচনা কিন্তু প্রায় একই সুরে সবাই করবে। কিন্তু আপনি অন্যান্য রাজনীতির যে গ্রাউন্ড, হয়তো বা আপনি দেখবেন যদি জোট থেকে আমরা বের হয়েও যাই, আপনি 50% জায়গায় দেখবেন যে আপনার এই জোটের দলগুলো একসাথে কথা বলছে, কারণ তারা তো সরকারের অংশ না, আনলেস আমরা সরকারের অংশ হই। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু এনসিপি আলাদাভাবেই নির্বাচন করেছে, নিজেদের প্রতীকে নির্বাচন করেছে, হয়তো এনসিপি সরকার অংশ হতে পারে, অথবা আমরা বিরোধী দলে থাকতে পারি। তো মূল জায়গাটা হলো যে আসলে আমাদের আগামীতে অবস্থানের উপর নির্ভর করছে যে আমাদের সাথে কাদের সাথে আমাদের আপনার রাজনৈতিক অবস্থান কাছাকাছি থাকবে। হ্যাঁ, আমাদের রাজনৈতিক অবস্থান অথবা মানে জনগণের সাথে আমাদের যে দায়বদ্ধতার জায়গা, সেই জায়গায় কিন্তু দিন দিন পরিবর্তন হবে না, কিন্তু রাজনৈতিক দলগুলো কোন পজিশনে থেকে রাজনীতিটা করছে এটার উপর নির্ভর করে কিন্তু যে কোন রাজনৈতিক দল কোন কোন ভাষায় কথা বলছে। তো আমার মনে হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোর জন্য। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। এবিএম মোশাররফ হোসেন, আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামাত আমির এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, যেটা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে খুব একটা দেখা যায়নি যে বিজয়ী হওয়ার পরে যিনি হবু প্রধানমন্ত্রী তিনি আসলে প্রতিপক্ষের সাথে দেখা করতে গিয়েছেন এবং অপোজিশন পার্টির প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটি কি আসলে কেবলই সৌজন্য সাক্ষাৎ, নাকি নতুন মন্ত্রিসভায় তাদেরকে রাখারও কোনো পরিকল্পনা তারা করছেন কিনা, এমন কোনো নতুন চিন্তা রয়েছে কিনা? না, এখানে আমি মনে করি আমরা যারা মানে রাজনৈতিক দল বা আপনারা যারা সুশীল সমাজ আছেন, আমার মনে হয় সবাই এটাকে অভিনন্দন করা উচিত, কারণ ইট ইজ নিউ কালচার ইন বাংলাদেশ পলিটিক্স। এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল এমন যে যারা গভর্নমেন্ট সরকার গঠন করবে আর যারা অপোজিশন থাকবে, মনে হয় যে পারস্পরিক শত্রু কিভাবে কাকে ঘায়েল করবে। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমাদের নেতা তারেক রহমান, আপনার নিশ্চয়ই মনে আছে যে লন্ডন থেকে আসার পর 25শে ডিসেম্বর পর এখন পর্যন্ত তার কোনো বক্তব্য, কোনো শব্দ প্রয়োগে কেউ যাতে আঘাতপ্রাপ্ত না হয়, কেউ যেন কষ্ট না পায়, কেউর প্রতি যেন কোনো ক্ষোভ প্রকাশ না হয়, এগুলি কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে উনি কিন্তু ব্যবহার করছেন এবং এটা বাংলাদেশের মানুষ গ্রহণও করেছে, যার জন্য দেখবেন খুব অল্প সময় এসে কিন্তু উনি একটা নির্বাচনে বিরাট বিজয় উনি অর্জন করেছেন। এবং আমরা মনে করি এটা বিএনপির দল যেমন আছে, তারেক রহমানের ভাবমূর্তি এখানে আমাদের জন্য খুবই ইতিবাচক ভূমিকা পালন করেছে। কারণ যারা অপোনেন্ট প্রার্থী ছিল, কোনো একটা জায়গায় তারেক রহমানকে কিন্তু সমালোচনা করার কোনো সুযোগ পায়নি তারা, যেটা কিন্তু আমাদের দেশে সবসময় হয়ে আসে নির্বাচনে, যে এক পক্ষ আরেক পক্ষকে কিভাবে ঘায়েল করবে, কিভাবে তাকে পরাজিত করে সে তার বিজয়টা অর্জন করবে। এটা খুবই নতুন, আসলে আমরা কখনোই দেখিনি যে এক দল আরেক দলকে এভাবে অ্যাপ্রিশিয়েট করছে। এবং এই উদাহরণটা আসলে ঢাকা 14 আসনের ক্ষেত্রেও আমরা দেখলাম। এটা অনেক জায়গায় হবে। এটা যখন শীর্ষ নেতারা যখন এটা শুরু করেছে, আপনি দেখেন এটা তৃণমূল পর্যন্ত ছড়িয়ে যাবে। এবং আমি মনে করি এটা বাংলাদেশের আগামী রাজনীতির জন্য নতুন একটি দুয়ার খুলে দিয়েছে। এবং আমরা যারা বিভিন্ন জায়গায় তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত রাজনীতি করি, আমরা যদি এটি অনুসরণ করতে পারি, তা আমার মনে হয় বিশ্বাস যে আগামী দিনের রাজনীতিতে একটি সুবাতাস। যে কারণে কথাটা তুলেছিলাম যে বিএনপি কি জাতীয় সরকার করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এমন কোনো ভাবনা রয়েছে না, আমরা কিন্তু আপনার স্পষ্ট মনে আছে আমাদের যে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম, সেখানে কিন্তু আমরা বলেছি যে আমরা কিন্তু একটা জাতীয় সরকার করব, কিন্তু এর অর্থ এই না যে অপোজিশন থাকবে না। অপোজিশন তো কেউ না কেউ থাকতে হবে, নাহলে সরকার সঠিক পথে চলবে এটাকে কে সমালোচনা করবে। যার জন্য আমি বিশ্বাস করি যে হয়তো একটা অপোজিশন পার্টি থাকবে, কিন্তু অন্যরা হয়তো সরকারে অংশগ্রহণ করবে। আচ্ছা, যারা চাইবেন তারা সরকারে, জাতীয় সরকারে অন্তর্ভুক্ত হবেন, আর যারা চাইবেন না তারা অপোজিশনে থাকবেন, এমনটাই চিন্তা ভাবনা রেখেছেন ব্যারিস্টার নজিবুল হক মোমেন। শীর্ষ পর্যায়ের নেতারা যখন এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখাচ্ছেন, এটা কি তৃণমূল পর্যায়ে যায় কিনা? আমরা অনেক সময় কিন্তু দেখি যে তৃণমূল পর্যায়ে কালচারটা আগেও শুরু হয়েছে, এটা ছিল বিচ্ছিন্নভাবে ছিল। বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের কাছে গিয়েছেন বিজয়ী হওয়ার পরে, মিষ্টি খাইয়েছেন। এবারও আমি ব্যক্তিগতভাবে আমি বিজয়ী হওয়ার পরে আমার প্রতিপক্ষের বাসায় গিয়েছি, মিষ্টি নিয়ে গিয়েছি, তার সাথে কথা বলেছি, তার কিছু ক্ষোভ ছিল সেগুলো শুনেছি ধৈর্য সহকারে। অন্য অনেক জায়গায় বিএনপি প্রার্থীরা সেম জিনিস করেছেন। এই কালচারটা একটা হেলদি কালচার গুলোতেও আপনি দেখেছেন। জাতীয় মানে শীর্ষ নেতা যাননি, কিন্তু
টুকটাক যারা নির্বাচিত হয়েছেন তারা গিয়েছেন। এটা এবার তারেক রহমান যে ইনিশিয়েটিভ নিয়েছেন এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এটা একটা কালচারের উপর রূপান্তরিত করা উচিত, যে আমাদের আসলে তারেক রহমান যেটা বলেছেন এটাকে আমরা যদি বাস্তবে রূপ দিতে পারি আমি মনে করি খুবই ভালো হবে। আমাদের একটা জাতীয় ঐক্যমত্য দরকার। ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া যাবে না। এটার সাথে আমি যেটা অ্যাড করতে চাই, আমাদের ভারত নীতি, বিদেশ নীতি, সেক্ষেত্রেও আমাদের ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়া দরকার। দেখেন ভারতের বাংলাদেশ নীতি কী হবে সেটা নিয়ে কংগ্রেস বিজেপির মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু আমাদের দেশে ভারত প্রশ্নটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ গত 16 বছরে জনগণ মনে করে ফ্যাসিবাদকে ভারত লালন করেছে। এখনও যেই ব্যক্তিটি ফ্যাসিবাদের মূল ব্যক্তি ছিলেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে অলরেডি রায় হয়ে গিয়েছে, তাকে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এবং আমরা দেখেছি একটি প্লেয়ারকে নিয়ে তারা যে নোংরা রাজনীতি করেছে, পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। সকল বিষয় নিয়ে আমাদের যেই জনগণের সেন্টিমেন্টটা আছে এটাকে অনার করে আমাদের জাতীয় ঐক্যমত্য হওয়া উচিত। ভারত আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী অনেক কিছু বদল করলেও কোনো ব্যর্থতা দেখেন কিনা আপনি যে প্লেয়ারের ইস্যুতে যেটা বলছিলেন? কূটনৈতিক ব্যর্থতা আমি দেখি না। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার যেটা করেছে, আমাদের অন্তর্বর্তী সরকার, তারা জাতীয় যেই ইয়েটা রয়েছে, আত্মমর্যাদার বিষয়টা রয়েছে, সেটাকে আপহোল্ড করেছে। আমি এটাকে সাধুবাদ জানাই। যেটা ভারত করেছে, আইসিসি করেছে, এটা অবশ্যই নিন্দনীয়। তো এক্ষেত্রে আমার পয়েন্টটা হলো, এক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য থাকা উচিত। কেউ যাতে করে জাতির যেই সেন্টিমেন্ট রয়েছে, ওভারঅল যেই একটা আবেগ আছে, আত্মমর্যাদা আছে, এটাকে যেন আওয়ামী লীগ সরকারের মতো বিকিয়ে না দেয় এবং জাতীয় স্বার্থটাকে কম্প্রোমাইজ না করে একটি বৃহত্তর পার্শ্ববর্তী দেশের স্বার্থকে প্রাধান্য দেয়, এটা আমরা দেখতে চাই না। তারেক রহমান বলেছেন, বিএনপি এটা বলেছে, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এটার আমরা পরিপূর্ণ প্রতিফলন আমাদের পররাষ্ট্রনীতিতে দেখতে চাই। ব্যবসায়িক যে বিষয়ের কথা বলেছেন, ব্যবসায়িক স্বার্থ তো অবশ্যই আছে এবং সেক্ষেত্রেও আমাদের ফুল একটা পলিসি থাকা দরকার। ভারত আমাদের ব্যবসা ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেটা অন্য কোনো দেশ পারবে না। ভারতের সাথে আমাদের যেই ডেফিসিটটা রয়েছে, সেখান থেকে যে কালোবাজারের হচ্ছে আমাদের দেশে, সকল ইস্যুগুলোকে কিন্তু ডিল করতে হবে। আমাদের অভিন্ন যে নদীগুলো রয়েছে সেটার আমাদের ন্যায্য পানির যে হিস্সা রয়েছে, অনেক কিছু আমদানি করতে হয়, অনেক পণ্য আমদানি করতে হয়, সেক্ষেত্রে আমাদের এখানে ডিসপ্যারিটি রয়েছে। আমাদের যেগুলো রপ্তানি হচ্ছে, অল্টারনেট দেশ কারা হবে যাদের কাছ থেকে আমরা এই অল্টারনেট অনেক আপনি কি বলতে চাচ্ছেন যে ইন্ডিয়া থেকে যদি আমরা রপ্তানি না করি আমাদের দেশ চলবে না? না, আমি আপনাকে প্রশ্ন করছি যে যদি আমরা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটাকে ধরে রাখি, যে আমরা তো আসলে অনেকখানি আসলে দেখা যায় যে ভারত বিদ্বেষী হয়ে গেছে এবং মানুষ আত্মমর্যাদার দিক থেকে চিন্তা করলে ভ্যালিড রিজন রয়েছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, জিয়াউর রহমানের যে পলিসি ছিল, আমাদের ফ্রেন্ডস আছে কিন্তু কোনো মাস্টার নেই। এই পলিসিতে সমান যে আত্মমর্যাদার যে বিষয়টা বললাম, যে সমান ফুটিংসে আপনার ফ্রেন্ডশিপ হবে। এক্ষেত্রে আমার এটা মানে প্রশ্নটাই আসতে পারে না যে ইন্ডিয়ার উপরে আমাদের ইকোনমি ডিপেন্ড করছে, যার কারণে ইন্ডিয়াকে আমরা কিছু বলতে পারবো না। ওরা যা বলবে তাই মেনে নিতে হবে, ওরা যেভাবে দাদাগিরি করবে সেভাবে মেনে নিতে হবে। এটা হতে পারে না। আপনার ইন্ডিয়ান মনোপলি যে গত 16 বছরে ক্রিয়েট হয়েছে, এটাকে তো ভাঙতে হবে। আপনি যদি ভাঙতে না পারেন, আমাদের দেশের অর্থনীতি দাঁড়াবে না। আমাদের যে সমস্ত অল্টারনেটিভগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে এবং আমাদের সবার আগে বাংলাদেশ যেই পলিসি দিয়েছেন জিয়াউর রহমান, তাদের ম্যানিফেস্টো যেটা আছে, এটার রিফ্লেকশনটা দেখতে হবে। আমাদের পিন্ডিও চায় না, দিল্লিও চায় না, কিন্তু যখন যার সাথে বন্ধুত্বের প্রয়োজন আমাদের দেশের সাথে করতে হবে। যখন আমাদের দেশের সাথে সাংঘর্ষিক হবে কোনো কিছু, সেটাকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। জি, ধন্যবাদ ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। এই প্রসঙ্গে আসতে চাই মোশাররফ হোসেন, যেমনটা বলছিলেন নজিবুর রহমান মোমেন, যে ভারতের বাংলাদেশ সম্পর্কে নীতি সব দলের এক, কংগ্রেস, বিজেপি পার্টি সবাই একমত পোষণ করে। আমাদের দেশের ভারত বিদ্বেষী এবং ভারতের পক্ষে এরকম এতগুলো ভাগ কেন? আমাদের তো আসলে একমতে থাকা উচিত, এক নাম্বার প্রশ্ন। আর দ্বিতীয়টি হচ্ছে যেমনটা বলছিলেন যে ভারতের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আত্মমর্যাদা রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেটা এই সরকার আসলে কি রকম পরিকল্পনা করছে, নতুন সরকার যখন গঠন হচ্ছে? আপনি দেখবেন গতকালকে আমাদের একটা প্রেস কনফারেন্স ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রথম উনি এটা প্রেসের মুখে, নিশ্চয়ই আপনি হয়তো ছিলেন,
সেখানে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে বাংলাদেশের স্বার্থ মর্যাদাকে আমরা সমুন্নত রেখেই কিন্তু ভারতের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই, সুতরাং বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নয়। সুতরাং এক্ষেত্রে আমাদের যে স্লোগান, যে কথা মমিন ভাই বলেছেন, সবার আগে বাংলাদেশ, সুতরাং আমরা অবশ্যই চাইবো বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করেই ভারতের সাথে সম্পর্কটা যাতে উন্নতি করা যায়। কারণ আপনি প্রতিবেশী তো চেঞ্জ করতে পারবেন না, প্রতিবেশী ভারত আছে, চতুর্দিকে আমাদের ভারত। সুতরাং আমি মনে করি যে আমাদের আত্মমর্যাদাকে ভারতও স্বীকার করে নেওয়া উচিত এবং পারস্পরিক মিউচুয়ালের মাধ্যমে আমাদের তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা উচিত। বাংলাদেশের সাথে এই যে এতদিন ধরে যে চুক্তিগুলো ভারত কন্টিনিউ করেছে, যেটা নিয়ে আসলে মানুষের মধ্যে বেশ ক্ষোভ ছিল যে অনেক ক্ষেত্রে আমাদের স্বার্থ রক্ষা করা যায়নি, সেক্ষেত্রে সেই পুরনো চুক্তিগুলোই কি আসলে নতুন করে চলতে থাকবে নাকি এটা কি কোনো পরিবর্তনের চিন্তাভাবনা? আমি যতটুকু জানি যে ইন্টারন্যাশনাল কোনো কন্ট্রাক্ট যখন হয়ে যায় এটাকে কিন্তু আমরা বাতিল করা যায় না, এটাকে কন্টিনিউ করতে হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভবিষ্যতে যাতে আমরা এমন কোনো চুক্তি না করি যেটা আমাদের স্বার্থ হানি হয়, সেই ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আর যদি ইন্টারন্যাশনাল কোনো চুক্তি যদি রেকটিফাই করার সুযোগ থাকে, নিশ্চয়ই সরকার সেটা বিবেচনা করবে। ধন্যবাদ। এ ব্যাপারে কিছু যোগ করতে চান কিনা? ভারত প্রশ্নে আমাদের মনে হয় আমরা অনেক বেশি তাত্ত্বিক কথাবার্তা বলি, হ্যাঁ এটা হবে না ওইটা হবে, কিন্তু খুব মানে এই মুহূর্তে আমরা যেটা ফেস করছি, এই মুহূর্তে ভারত আমাদের কখনই বন্ধু রাষ্ট্রের মর্যাদায় নেই। এই মুহূর্তে ভারত আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে। ভারত এই দেশের আপনার সার্বভৌম আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে সেখানে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে নির্বাচনের পূর্ব দিন পর্যন্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশকে অস্থিতিশীল করা, সব ধরনের কার্যক্রম ভারতের মাটিকে ব্যবহার করে হয়েছে। ভারতের যারা বাংলাদেশে অতীতে সার্ভ করে গিয়েছে যে রাষ্ট্রদূতগণ, তাদের কথাবার্তা শুনলে যেটা মনে হয়, তারা বর্তমানে যে ভারতের রাষ্ট্রদূত ঢাকায় কাজ করছেন তাদের চেয়ে অনেক মানে এক কাঠি সরেস, তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা উস্কানি দিচ্ছেন, সেই জায়গায় আমি অবশ্যই বলবো যে প্রথমত আমি নজিব ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে আমাদের জাতীয় ঐকমত্য অবশ্যই লাগবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলবো যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না অবশ্যই, কিন্তু প্রতিবেশীর ব্যবহার পরিবর্তন করা যায়। আরেকটা বিষয় হলো যে আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিকভাবে যদি আমরা দেখি, আপনি কখনোই কোনো রাষ্ট্রই দুর্বল নয়। আপনি একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি যেটা বলছিলেন যে পৃথিবীতে সবসময় আপনার যে মুক্ত বাজারে হলো বায়ার হ্যাজ দ্য পাওয়ার, যে কেনে তারই আসলে পাওয়ার। ধরুন আমি কি কিনবো, এটা কিন্তু বিক্রেতা, দ্যার আর লটস অফ সেলার্স, আপনি যেটাই বলেন না যে কোনো পণ্যের জন্য। কারণ আমরা যে ভারত থেকে কিনি তার মানে এটা না যে ধরেন ভারত আমাদের উপরে ছড়ি ঘোরাবে, বরং এটা উল্টোটা। আমরা ভারতের পেঁয়াজ না কিনলে ভারত পেঁয়াজ ফেলে দিতে হয়। আমরা ভারতে শপিংয়ের জন্য না গেলে আপনার কলকাতা মার্কেটগুলো বন্ধ থাকে। আমরা মাদ্রাজে যদি চিকিৎসার জন্য না যাই সেখানে হসপিটালগুলো আপনার লসে চলে যায়। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পাওয়ারটা কোথায়। আমরা যে ইকোনমি, আমাদের ইকোনমি আপনার যদি আপনি কম্পেয়ার করেন ভারতের চেয়ে স্ট্রং ইকোনমি, ভারত কিন্তু বড় ইকোনমি, কিন্তু আমাদের মধ্যে স্ট্রং না। বিকজ আমাদের এত বড় একটা বাজার, এই বাজারটা একটা ইউনিফাইড রাষ্ট্রের ভেতরে, ধরেন এটা কোনো আলাদাভাবে আপনার ডিভিশন কিংবা আমরা যেটা বলি রাজ্যভাবে আলাদা 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 ট্যাক্স রুলস নেই, আলাদা আলাদা ট্যারিফ নেই, একটা পুরো আপনার একটা বিগ মার্কেট। তো এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখন পর্যন্ত যেই উন্নয়নের ধাক্কাটা আসছি, মানে যেই ধাপটা এসে উত্তীর্ণ হয়েছি, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশ কিন্তু এখানে সহযোগিতা করে নাই। আমরা এ দেশের জনগণ একটা গ্রুপ, বড় গ্রুপ হলো যে আরএমজির সাথে যুক্ত, আর একটা বড় গ্রুপ হলো বিদেশের রেমিটেন্স আর্নিং এর সাথে যুক্ত। এদের উপর ভর করে কিন্তু বাংলাদেশ টিকে আছে। এখন এই টাকাটা কোথায় গেল? রাজনীতিবিদরা আপনার বৈদেশিক রাষ্ট্রের সহযোগিতায় এখান থেকে যে টাকাটা পাচার করে নিয়ে গেলো, এই টাকাটা কিন্তু ভারত থেকেও আসে নাই, আমেরিকা থেকেও আসে নাই, রাশিয়া থেকে আসে নাই, চায়না থেকে আসে নাই। এই টাকাটা আসছে আমাদের শ্রমিকদের হাত ধরে এক্সপোর্ট আর্নিং এবং রেমিটেন্সের মাধ্যমে, কিন্তু টাকাটা গিয়েছে কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া, এটা মাথায় রাখতে হবে। সো আমাদের আগামী রাজনীতিতে এটা সুস্পষ্ট বার্তা রাজনৈতিক দলগুলোর কাছে। আপনার মতে কি স্ট্যান্ড হওয়া উচিত ভারত প্রশ্নে বাংলাদেশের মানুষের? আমার মতে ভারত প্রশ্নে স্ট্যান্ড নতুন কিছু নাই। প্রথমত আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়া বলে গিয়েছেন রাজনৈতিক রেটরিক, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, এটাকে আমাদের রাজনৈতিক আপনার স্লোগান হিসেবে নিতে হবে। দ্বিতীয়ত হলো অধ্যাপক ইউনূস আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রায় 3-4 দশক পর এসে যেটা দেখিয়ে দিয়েছেন 1.5 বছরের ভিতরে, যে আপনি এই যে ধরেন আপনার আজকে বিশ্বকাপ খেলছে না, সো হোয়াট, ধরেন মনে হচ্ছে যে কেউ অনেকে ন্যারেটিভ দিয়েছিল যে এত কোটি টাকা লস হবে। আন্তর্জাতিক রাজনীতিতে আপনি ধরেন কখনোই আপনি যখন আত্মমর্যাদার প্রশ্ন আসে তখন আপনি টাকা পয়সার হিসেবে আত্মমর্যাদা আপনি কিনতে পারবেন না। সো বাংলাদেশকে যেটা করতে হবে, ইন্ডিয়ার কোনো ক্রেডিট নেওয়া যাবে না। ইন্ডিয়ার পার্লামেন্টে যখন বাজেট পাস হয় তখন সেখানে বাংলাদেশের জন্য অনুদান রাখা হয়। এটা সুস্পষ্টভাবে বাংলাদেশের এই যে নতুন নির্বাচিত সরকার মানে বার্তাটা দিয়ে দিতে হবে, আমরা আপনাদের কাছে কোনো অনুদান চাই না, আপনারা আপনাদের মতো চলেন, আপনারা আমাদের এখানে হস্তক্ষেপ করবেন না, আমরা আপনাদের সিকিউরিটি থ্রেট হব না, আপনি আমার সিকিউরিটি থ্রেট হবেন না, সিম্পল।
আপনি এখানে দেখেন যে ইন্ডিয়া যে ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, তা ভুটানের জন্য তার বাজেট, আপনার নেপালের জন্য বাজেট, বাংলাদেশের জন্য বাজেট। বাংলাদেশের মানুষ যদি জানতে পারে, আপনি যদি এটা গণভোটে দেন যে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে সাহায্য চাইতে পারে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাজেটে অনুদান নেবে এবং ইন্ডিয়াতে আপনার বিতর্কটা হয় যে আমরা কেন বাংলাদেশকে এত বেশি বরাদ্দ দিচ্ছি, আমরা বাজেট এটা কমাও এটা কমাও। বাংলাদেশের স্বাধীন সরকার কি কখনো চেয়েছে ইন্ডিয়ার কাছে আপনার বাজেটে বরাদ্দ দিয়ে আমাদেরকে গরিব প্রমাণ করেন বারবার? তো এই জায়গাগুলো বন্ধ করতে হবে। আমাদের আরো অনেকগুলো জায়গা আছে, আপনি যত ডিটেলসে যাবেন, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে যে রায়টা দিয়েছে, রায়টা শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে দেয় নাই। এর আগে আপনি যত গুজব হয়েছে, যত এখানে ঘটনা ঘটেছে, বারবার এখানে ইন্ডিয়ার নাম এসেছে। আপনি পিলখানা হত্যাকাণ্ড বলেন, শাপলা বলেন, আপনি জুলাই গণঅভ্যুত্থানের আগেকার হত্যাকাণ্ড, সবগুলোর সাথে আপনি ইন্ডিয়ার নাম যুক্ত আছে। তো আপনি সেই ইন্ডিয়াকে সেভাবে ডিল করতে হবে। নতুন সরকার এখন কিভাবে এই নীতিগুলো গ্রহণ করেন সেটা দেখার বিষয়। আলাদিন মোহাম্মদ, আবার নিশ্চয়ই ফিরবো আপনার আমি কাছে। জাস্ট একটু শেষ করে দিই, নতুন সরকারের অনেক কাজ অধ্যাপক কিন্তু সহজ করে দিয়েছেন। নতুন সরকার শুধুমাত্র এটা কন্টিনিউ করলে আমার মনে হয় তাদের ইন্ডিয়া প্রশ্নে আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। জি, ধন্যবাদ। আমি আবারও আসতে চাই ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন আপনার কাছে। গতকাল শনিবার জামাতের এক ফেসবুক পেজে এক পোস্টে অভিযোগ করা হয় যে ভোট গ্রহণের পরে 16টি জেলায় 21টি স্থানে 11 দলীয় নির্বাচনে ঐক্যভুক্ত দলগুলোর নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এই হামলায় অনেকে আহত হয়েছে, অনেকের বাড়িঘর ভাঙচুর লুটপাটের দাবি করা হয়। স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে এই অভিযোগের অনেকটির সত্যতা পেয়েছে একটি জাতীয় গণমাধ্যম, তবে কয়েকটি ক্ষেত্রে আসলে সত্যতা পায়নি। মানে কিছু অংশ সত্যি ছিল, কিছু অংশ মিথ্যা ছিল। এখন দু একটি ক্ষেত্রে জামাতের স্থানীয় নেতারাও হামলার খবর জানেন না, এমনটাও জানিয়েছেন তারা। তারপর প্রশ্নটা হচ্ছে, জামাত কি খোঁজ খবর নিয়ে হামলার তথ্য প্রচার করছে, নাকি আসলে গুজব যেগুলো ছড়াচ্ছে সেগুলো তারা চালিয়ে দিচ্ছে? যে আপনি যেটা বলেছেন সেখানে তো আসলে কিছু জিনিস ম্যাক্সিমামেরই সত্যতা পাওয়া গিয়েছে। এটা কিন্তু 12টা ছিল, এখন আজকে আমাদের যে রিপোর্টটা আমরা দেখেছি 54টা জেলায় হয়েছে। তো এটা কথা হলো, অভিযোগ থাকবেই, অভিযোগ আসছে, আমরা অভিযোগটাকে গণমাধ্যমে জানাচ্ছি। আমাদের যতটুকু ভেরিফিকেশন করার প্রয়োজন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে সেটা ভেরিফাই করেই আমরা দিচ্ছি। তারপরে তদন্ত করে এটা সত্য কি মিথ্যা, কে দোষী কে দোষী না, এটা নির্ধারণ করবে পুলিশ। কিন্তু প্রশাসন, পুলিশ প্রশাসন যদি ঘটনা তদন্ত করার আগেই বলে দেয় যে এটা সত্য না, এক্ষেত্রে কিন্তু একটা গণমাধ্যম বলেছে যে কিছু ক্ষেত্রে সত্যতা পায়নি, গণমাধ্যমের কাছ থেকে উঠে এসেছে। কতটুকু সত্যতা পায়নি এটা গণমাধ্যম বলুক, আমরা আমাদের জায়গা থেকে, দায়িত্বশীলতার জায়গা থেকে যেগুলো সত্যতা পেয়েছি এটা গণমাধ্যমে আমরা প্রকাশ করেছি। কিছু কিছু সিরিয়াস এলিগেশন, যেমন আপনার হাতিয়ার ঘটনা, সেখানে আমাদের আমির আজকে গিয়েছেন, সেখানে দেখা করেছেন। এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার গণমাধ্যমের একটা অংশ আমরা দেখেছি ইলেকশনের পূর্বে কয়েকদিন যে ধরনের প্রচার প্রপাগান্ডায় অংশ নিয়েছেন একটা আমাদের দলের বিরুদ্ধে, আমাদের জোটের বিরুদ্ধে, এটা কিন্তু 2018 ইলেকশনের কথা মনে করিয়ে দেয়। এবং এখন যে ধরনের একটা অস্বীকারের কালচার হচ্ছে, এরকম একটা বড় ঘটনা ঘটলো, সেখানে দেখা যাচ্ছে যে ধর্ষণের ঘটনা 2018-তে বিএনপিকে ভোট দেওয়ার কারণে আর এবার বিএনপি ভোট না দেওয়ার কারণে একই ট্রেন্ড আমরা দেখছি। তখন ছিল চার সন্তানের জননী, এখন 3 সন্তানের জননী। এবং সে সময় আওয়ামী লীগের লোকজন ট্রোল করেছে যে এই মহিলাকে কি ধর্ষণ করা যায় কিনা। এখন বিএনপির বন্ধুরা তারা ট্রোল করছেন। এইটা কিন্তু খুব আনফরচুনেট। এবং এখানে বাতাস দিচ্ছেন হলো আপনার পুলিশ প্রশাসন, তারা বলছেন যে এই ধরনের ঘটনা ঘটেনি, এটা অতিরঞ্জিত। আমার কথা হলো যে আমাদের শীর্ষ নেতৃত্ব থেকে যেটা বলা হয়েছে, তারেক রহমান যেটা বলছেন, এটার সাথে কিন্তু এটা যায় না। তারেক রহমান এখনো ক্ষমতায় আসেননি, সেজন্য ওনাকে আমি দোষারোপ করছি না। আমার যেটা আবেদন থাকবে, এ সমস্ত ঘটনায় পুলিশ যেন অতি উৎসাহী হয়ে সেই সমস্ত লোকাল যারা কালপ্রিট, সন্ত্রাসীদের কোনো দল নেই, তাদেরকে যেন প্রোটেকশন না দেন, অতি উৎসাহী হয়ে এদেরকে যেন এই সমস্ত ঘটনাকে যেন অতিরঞ্জিত না বলেন। জি, ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন, ইতিপূর্বে আমরা দেখেছি যে পুলিশকে সবসময় রাজনৈতিক দলগুলো ব্যবহার করে নিজেদের স্বার্থে, যারা জয়ী হয়ে আসেন ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সেটা দেখেছি। এবার বিএনপি 212টি আসনে জয়ী হয়ে বিশাল বড় সংখ্যক আসন, সংসদের অনেকখানি জুড়েই তারা রয়েছেন। তো তারাও কি আসলে রাজনৈতিক দলের যে প্রভাব সেটি পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর প্রভাব ফেলবেন, নাকি আসলে তাদেরকে আসলে স্বয়ংসম্পূর্ণভাবে নিজেদের মতো করে কাজ করার স্বাধীনতা দেবেন? না, আমরা তো চাই যে প্রশাসন তার নিজের মতো চলুক। এই ব্যাপারে আমাদের খুব বিএনপি দলের পক্ষ থেকে কোথাও প্রেশার আছে। আপনি দেখেন 3-4 দিন তো অলরেডি বিএনপি বিজয় লাভ করেছে। হয়তো মোমিন ভাই বলেছে এখনো আমরা আনুষ্ঠানিক ক্ষমতা নেই, কিন্তু আপনি কোথাও দেখবেন কোনো এমপি বা কোনো নেতার কোথাও গিয়ে প্রভাব বিস্তার করছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে না। আমাদের ক্লিয়ার মেসেজ, প্রশাসনের মতো চলবে, আমরা আমাদের কি দায়িত্ব সেটা আমরা পালন করব।
এক আরেকটা জিনিস আপনাকে আমি মনে রাখি, আমাদের কিন্তু একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে, তো এটা আমরা দেখে আসছি, কিন্তু আপনি দেখবেন আগামী দিনে রাজনৈতিক দলগুলির জন্য কিন্তু একটা নতুন মেসেজ আছে, এটা রাজনৈতিক দলগুলিকে কিন্তু সেটা বিবেচনা কি? নিতে। সেটা হলো আমরা কিন্তু সকল দল সিদ্ধান্ত নিয়েছি আগামীতে সকল নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীন হবে, আচ্ছা, নির্দলীয় তত্ত্ব। সুতরাং আমার বাংলাদেশের কিন্তু কেয়ারটেকার সরকারের ফলাফল কিন্তু খুব সুখকর না, অর্থাৎ যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু পরবর্তী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই, থাকে না। যেমন 91 যদি দেখেন, 96 দেখেন, 2001 তারপরে এই দেখেন, সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? না, এটা দিয়ে যে জনগণের ভোটটাকে নিশ্চিত করার জন্য, যার জন্য আমার মনে হয় যদি রাজনৈতিক দলগুলি জবাবদিহিতার বাইরে চলে যায় তাহলে কি একদিনের জন্য কিন্তু জনগণ তার ক্ষমতা প্রয়োগ করে তার ক্ষমতা কিন্তু সে দেখাবে। সুতরাং আমার মনে হয় এই আমরা যে পরিবর্তনটা চেয়েছি, এই পরিবর্তনের কারণে রাজনৈতিক দলগুলি নেতাকর্মীরা আপনার অনেকটা সহনশীল থাকতে তারা বাধ্য, যার জন্য আমাদের খুব আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কারণ প্রত্যেকে তো নিজের ভালোটা চায়, নিজের ভবিষ্যৎটা সুন্দর দেখতে চায়। তা আমার মনে হয় প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মী এবং দলটা আগামী দিনে এই পরিস্থিতিকে বিবেচনা করেই কিন্তু তারা ভূমিকাটা পালন করে। মানে বিএনপি এবার আসলে অনেকগুলো BNP না, যে কোনো দল, not আমরা only ধরে নিই BNP এবার যেহেতু নতুন সরকার বিএনপি, আমরা তাকে নিয়ে এই কথাটা বলছি যে নতুন সরকারে আসার পরেও এত বেশি আসন পাওয়ার পরও তারা আসলে আগে যে অভিযোগগুলো থাকতো অনেক বেশি আসন পেলে স্বেচ্ছাচারিতা দেখাবে না এমন আশা আমরা করতে পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে গণভোটের প্রসঙ্গটা একটু নিয়ে আসতে চাই যে গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং জামাতের আমির বলেছেন যে গণভোটের সব সংস্কার মানতে হবে। বিএনপি কি এই সংস্কারগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে নাকি ক্ষমতায় যাওয়ার পর তাদের সংস্কারের গতি থেমে যাবে, এই প্রশ্নটি তুলেছে? না, এখানে কিছু কিছু ব্যাপারে তো বিএনপি আপনি দেখবেন এই যে সংস্কার প্রস্তাবগুলি আনা হয়েছে এগুলি কিন্তু আমরা আরো 2 বছর আগে দিয়েছিলাম, 3 বছর আগে 2023 সালের আমরা মনে হয় আমার 13 জুলাই আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং এই যে হানা ভোট যেটা আপনার গণভোট যেটা আমরা বলি, এটার কিন্তু অধিকাংশ দাবি কিন্তু আমরা আগেই করেছিলাম। এই যে আপনার একটা জাতীয় সরকার গঠন, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার ক্ষমতা সীমিতকরণ, আমরা আপার হাউস তৈরি করা, আর্টিকেল 70 সংশোধন, এই যে প্রধান বিচারপতি নিয়োগ, তাহলে কিছু ক্ষেত্রে তো আপনারা নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট হলো আপনাকে বাংলাদেশের বাস্তবতা দেখতে হবে কতটুকু বাস্তবায়ন। এখন যদি আপনার 100% বাস্তবায়ন করা হয় তাহলে আমরা আলোচনার কি দরকার ছিল, এই মতামত নেওয়ার কি দরকার ছিল? তো সুতরাং কিছু ক্ষেত্রে তো সংকট থাকবেই, এটাকে তো আপনি 100% করলে তো তাহলে আলোচনার কোনো দরকার ছিল না, রাজনৈতিক দলগুলির মতামত কোনো দরকার ছিল না, তাহলে আপনাকে সবাইকে একটা চিঠি দিয়ে যে এটা আমরা করছি আপনারা মেনে নেন। সুতরাং গণতন্ত্রের একটা ভিন্ন মতো কিন্তু আলাদা একটা সৌন্দর্যের ব্যাপার, আপনাকে সেটা আমাদের রাখতেই হবে। যদি আপনি এটা না রাখেন তাহলে তো সব একই হয়ে গেল। আমি মনে করি যে কোনো একটা সরকারকে বা যে কোনো একটা রাজনৈতিক দলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসাও একটা গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য। এখন নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে আসলে বিএনপি কি সিদ্ধান্ত নেবে এমন এটা সংসদ সার্বভৌম, আমার মনে হয় এখানে আলোচনা হবে, মতামত হবে, বক্তব্য হবে, তারপর সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার অথবা অরিট হওয়ার কোনো কিছু আছে বলে আমি মনে করি। জি, ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন, জামাতের আমির শফিকুর রহমান বলেছেন যে সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটা পুরোপুরি মানতে হবে, যেমনটা শুনছিলেন, কোনো খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চাই না। তো বিএনপির নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে আপনারা কি বলবেন? বিএনপি নোট অফ ডিসেন্ট তো দিয়েছে, কিন্তু একটা বিষয় কিন্তু আমাদের ঐক্যমত যে আমাদের জুলাই চার্টারে কিন্তু বিএনপি সাইনও করেছে এবং সেক্ষেত্রে আপনার স্পেসিফিক্যালি গণভোট যেটা হয়েছে 30টা বিষয়ে বলা মতামত চাওয়া হয়েছে জনগণের এবং 30টা বিষয়ে ঐক্যমত হয়েছে। সেই স্পেসিফিক 30টা বিষয়ে কিন্তু আর কোনো সুযোগ নেই ডেভিয়েশনের মানে অন্যদিকে যাওয়ার। আচ্ছা, এই 30টা বিষয়ে 70% অলমোস্ট 70% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে এবং বলেছে এটা বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি আপনার আপার হাউস সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সেখানে আপার হাউস এটা ভোটের যে পার্সেন্টেজ সেটা অনুযায়ী হবে, সেটার ব্যাপারেও কিন্তু জনগণ মতামত দিয়েছে। তো সুতরাং জনগণ যেখানে মতামত দিয়েছে, আলোচনার কথা মোশাররফ ভাই বললেন, আলোচনা কিন্তু ঐক্যমত্য কমিশনে হয়েছে, কমিশনে ঐক্যমত্য হয়েই তারপরে এই 30টা বিষয় এসেছে। এর বাইরে 46টা বিষয় ছিল, 46টা বিষয়ের মধ্যে বাকি 16টা বিষয় এই গণভোটে জনগণ যে ভোটটা দিয়েছে সেটার মাধ্যমে পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছে। কিন্তু 30টা বিষয়ে জনগণের যেহেতু সুস্পষ্ট মতামত আছে হার পক্ষে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং দ্বিতীয় কক্ষটা এটা পিয়ার পদ্ধতিতে হবে, এই ব্যাপারে সুস্পষ্ট মতামত এসেছে। এটা নিয়ে আমার মনে হয় যদি কেউ যেহেতু আমরা সবাই গণতান্ত্রিক দল, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করি, জনগণের স্পেসিফিক ম্যান্ডেটকে ডিজনার করার, এটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। এটা থেকে
একচুল পরিমাণ সরারও কোনো সুযোগ নেই। অবশ্যই পার্লামেন্ট এটা সার্বভৌম পার্লামেন্ট, কিন্তু এটাকে পিপলস অ্যাসপাইরেশন, জনগণের প্রত্যাশাকে এটাকে তো আইনে রূপ দিতে হবে আমাদেরকে ডুয়েল ক্যাপাসিটি পার্লামেন্টের, একটা হলো আমরা গণপরিষদ আর একটা হলো আমরা পার্লামেন্ট মেম্বার। গণপরিষদের সদস্য হিসেবে সংবিধান সংশোধনের যে বিলটা আছে সেই বিলে আমাদেরকে এই যে ঐক্যমত্যটা হয়েছে, যেখানে সবাই আমরা সাইন করেছি এবং সেখানে গণভোট নিয়ে যেখানে একটা জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছে সেটার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। জি, ধন্যবাদ নাজিবুর রহমান মোমেন। আপনিও কি মনে করেন কিনা যে এটার পরিপূর্ণ বাস্তবায়ন আমরা দেখবো? আলাউদ্দিন মোহাম্মদ, এই আশা রাখতে পারি আমরা? আমি আশা রাখি, তবে এখানে তো কিছু সংশয় তো ইতিমধ্যে দেখা যাচ্ছে। একটা বিষয় বুঝতে হবে যে গণভোটে যে বিষয়গুলো জনগণ রায় দিয়েছে এটা কিন্তু গণসার্বভৌমত্বের অংশ। সো আমরা পার্লামেন্ট সার্বভৌম বলছি, কিন্তু পার্লামেন্টের চেয়ে উপরে কিন্তু গণভোট। তো এই জায়গায় গণভোটের রায় কিন্তু পার্লামেন্ট আপনার কোনোভাবে ভায়োলেট করতে পারে না। আর একটা বিষয় হলো যে বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, পার্লামেন্টে তো পাস হতে হবে। পার্লামেন্টে পাস না, পার্লামেন্টে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে পার্লামেন্টের আলাপ আলোচনাটা গণভোটে দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এখানে যেটা হয়েছে, যেহেতু ঐকমত্য কমিশনের সময় পার্লামেন্ট ছিল না, বা সবগুলো রাজনৈতিক দল ছিল, সবগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেক্ষেত্রে যে বিষয়গুলো মূলত আপনার নোট অফ ডিসেন্ট ছিল সেই বিষয়গুলোকে কিন্তু আপনার এই সংবিধান সংশ্লিষ্ট নোট অফ ডিসেন্টগুলোতে গণভোটে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যে জনগণ সিদ্ধান্ত নিক, যে ঠিক আছে রাজনৈতিক দলগুলো কিছু ক্ষেত্রে একমত না, জনগণ সিদ্ধান্ত নিক। এখন জনগণ যেখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আপনি সেখানে কিভাবে এসে আবার বলবেন রাজনৈতিক আমার তো ম্যানিফেস্টোতে দিয়েছি, সো আমি এটা পরিবর্তন করতে পারবো না। আর একটা বিষয় আমি এখন সবাইকে একটাই কথাই বলবো, যে আমরা চোখ কান খোলা রেখে বিষয়গুলো দেখি যে নোট অফ ডিসেন্ট কোন কোন পয়েন্টগুলোতে আছে, এবং যে পয়েন্টগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সবগুলো কিন্তু ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। আর একটা বিষয় দেখেন, আমরা যে ফলাফল মেনে নেওয়ার সংস্কৃতি চালু হলো, কেন চালু হলো? ইসলামী আন্দোলন কিন্তু আপনার কোনো সিট জিতে নাই পার্লামেন্টে, কিন্তু যদি এই গণভোটের ফলাফল মেনে গণভোটের এক্সাম্পলটা দিই, গণভোটের ফলাফল মেনে যদি আপনার এই উচ্চকক্ষ গঠন করা হয়, তাহলে ইসলামী আন্দোলনে কিন্তু 2টা আসন থাকবে উচ্চকক্ষে। মানে এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য, যে তারা 2% ভোট পেয়েছে, আপনি তাদের কোনো নিম্নকক্ষে আসন নেই, বাট এই 2% মানুষের প্রতিনিধিত্ব থাকবে। এখন আপনার ইসলামী আন্দোলনকে যদি আপনি বলেন যে না আসলে আমরা এই সনদ মানছি না, অথবা আমরা সনদের ইয়ার বাইরে গিয়ে সব নতুন কিছু বাস্তবায়ন করছি, তাহলে তারা তো এখান থেকে আউট হয়ে যাবে। এখান থেকে খেলাফত মজলিস বলেন কিংবা আরো অন্যান্য দল যারা 1% 2% পেয়ে তারা আউট হয়ে যাবে। তো এই জায়গাটা আপনি যদি মানে কন্টেন্টটা দেখেন, আসলে এটা সৌন্দর্যটা কি, শুধুমাত্র এটা প্রক্রিয়াটা কি, প্রক্রিয়া না, আসলে এটার আউটকামটা কি শুধু দেখি, এবং এটা কিভাবে জাতীয় জীবনে সত্যিকার অর্থে জাতীয় ঐক্য এবং গুরুত্ব ভূমিকা রাখতে পারে, তাহলে আমরা মনে হয় এই জায়গাটা এবং সবার প্রতিফলন আমরা দেখতে পাবো সংসদে, এবং সবাই আসলে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন, সবার উপস্থিতি আমরা টের পাবো জাতীয় সংসদে। অনেক ধন্যবাদ আমাদের 3জন অতিথিকে আমাদের আজকে উপস্থিত হওয়ার জন্য। এবিএম মোশাররফ হোসেন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং আলাউদ্দিন মোহাম্মদ, 3জনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। স্টার নিউজ করা আলাপ আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।